সম্মানিত সঙ্গী, আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক আলোচনা করবেন অত্র প্রতিষ্ঠানের মধ্যমণি, আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পারফেক্ট পাবলিক স্কুল এন্ড কলেজের 2025 সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিলে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক রেবেকা সুলতানা ম্যাডাম আজকে অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেন নাই। তিনি শারীরিকভাবে অসুস্থ, আমি তার সুস্থতা কামনা করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক গণপতি উচ্চ বিদ্যালয়, উনি একটু কেন্দ্রের কাজে ব্যস্ত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক ঢাকা উচ্চ বিদ্যালয়। ওনাকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানাই। উপস্থিত আছেন পাবলিক স্কুল এন্ড কলেজে স্কুল শাখার প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ খসরু, সহকারী প্রধান শিক্ষক জনাব হাফিজুল হাসান, কলেজ শাখার ভাইস প্রিন্সিপাল জনাব হাফিজুর রহমান এবং স্কুল এবং কলেজ শাখার শিক্ষক মন্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানের মাঝে তোমাদের এসএসসি পর্যন্ত যে লেখাপড়া সেটা সমাপনী ঘটতে যাচ্ছে। তোমরা ইতিমধ্যে শুনেছ তোমাদের পরীক্ষা বিগত যে বছরগুলোতে যেভাবে পরীক্ষা হয়েছে সেগুলো থেকে একটু ব্যতিক্রম হবে। আমাদের পারফেক্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী যারা ছেলেরা তারা আছে গণপতি উচ্চ বিদ্যালয় সেন্টারে, সেখানে যিনি কেন্দ্র সচিব জনাব নাজমুল ইসলাম উনিও বলে দিয়েছেন এবার কিন্তু পরীক্ষা বিগত বছরগুলোর মতো হবে না। কারণ তোমরা তো কয়েক বছর থেকে অভ্যস্ত হয়ে গেছো যে পরীক্ষা হলে দেখা দিয়ে করা যায়, মোবাইল নেওয়া যায়, বিভিন্ন কিছু করা যায়। কিন্তু এবছর তো মোবাইল নিলেই সে এক্সপেল হয়ে যাবে। এমনকি ইলেকট্রনিক কোনো ডিভাইস, ইলেকট্রনিক ঘড়ি এরকম কিছু নেওয়া যাবে না। পরীক্ষা বিগত সাল থেকে ব্যতিক্রম হবে, আর খাতা দেখাটাও ব্যতিক্রম হবে। তোমরা দেখেছো গত বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়েছে, তো তোমাদেরও কিন্তু এবার কিন্তু খাতায় লেখা থাকে নাম্বার দেওয়া হবে না। অনেক সময় তোমরা দেখেছো বলেছে যে চেয়ার টেবিলও পাস করে গেছে, সেই সময়টা কিন্তু তোমরা পাচ্ছ না। এবছর প্রত্যেকটা হলে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন, সরকারি কর্মকর্তা, যিনি সেই কেন্দ্রটাকে নিয়ন্ত্রণ করবেন। এখন তোমরা পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা তোমাদের কি অবস্থা হয়। তোমাদের প্রস্তুতিটা ভালো নিতে হবে, অর্থাৎ দেখা দেখির মনোভাব এটা বাদ দিয়ে নিজের পর স্বনির্ভর হতে হবে। তো তোমরা পরীক্ষা যাওয়ার আগে তোমাদের যে করণীয় গুলো আছে, আমরা তোমাদেরকে অ্যাডমিট কার্ড আজকে দিয়ে দিব, রেজিস্ট্রেশন কার্ড দেব। তোমরা এই অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডগুলো ফটোকপি করে রাখবে, 2-3 কপি তোমার পড়ার টেবিল উপরে রাখবে। আর মেইন কপিটা পরীক্ষা হলে নিতে হবে। অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুইটাই কিন্তু মেইন কপি নিতে হবে। অনেকে ভুল করে অ্যাডমিট নিয়ে যায়, রেজিস্ট্রেশন নেয় না, তখন কিন্তু তার সমস্যা হয়। এবং যাওয়ার সময় যদি তোমরা পকেটে ভাঙতে 2-4-5 টাকা থাকে, ফকিরকে দিয়ে যাওয়া, রাস্তায় ফকির টকির থাকলে কিছু দিয়ে যাওয়া। ওইটা তোমাদের জীবনের প্রথম একটা পাবলিক পরীক্ষা। এখানে তোমাদের সফলতা ব্যর্থতা তোমাদের পরবর্তী যে পর্যায়টা সেটাকে প্রভাবিত করবে। তোমরা মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবা, টেনশনে কিছু নাই। আমরা কিন্তু অনেক পরীক্ষা নিয়েছি, এরকমই পরীক্ষা। তোমরা সুন্দর সাবলীল পোশাকে যেন তোমাকে একটা ভদ্র মানুষের মতো দেখায়, এইভাবে পরীক্ষা আমাদের ঢুকবা। কারণ যখন ক্লাসের মধ্যে পরীক্ষার হলে একজন বখাটে ছেলের মতো একজনকে দেখাবে, তখন কিন্তু ওই কক্ষ পরিদর্শকের তার প্রতি খুব একটা ভালো অ্যাটিটিউড থাকবে না। সুন্দর পরিচ্ছন্ন পোশাকে, সুন্দর পোশাকে, সুন্দর করে চুল কেটে সুন্দরভাবে ভদ্রভাবে বসবা। পরীক্ষার প্রশ্ন দিবে, প্রশ্ন দেওয়ার পরে অনেকের মধ্যে করে কি, মানে খুব বেশি খুশি হয়ে যায়, সব তো পেয়ে গেছি, মানে একদম হই হুল্লা শুরু করে দেয়, সব কম করে গেছে। এরকম কিছু করা যাবে না, কারণ সেটা তো বাড়ি না, সেটা একটা পরীক্ষার সেন্টার। সেখানে যারা কক্ষ পরিদর্শক আছে তাদেরকেও কিন্তু দেখার জন্য সরকারি দায়িত্বপ্রাপ্ত লোক আছে। এখন তোমরা যদি হই হুল্লা করো তাহলে সেই কক্ষ পরিদর্শক চাপে পড়ে যাবে, তখন তোমাদের উপরে বিভিন্ন রকম কি করবে, প্রেশার ক্রিয়েট করবে। আর যদি কমন না করে এতেও হই হুল্লা করার কিছু নাই। তোমাদের প্রথম পরীক্ষা হবে এমসিকিউ। আমরা কিন্তু আমাদের পরীক্ষা যখন নিয়েছি তোমাদের ফাইনাল মডেল টেস্ট, সেখানে
যে এমসিকিউ এবং রিটেন এই দুইটারই ওএমআর শীট আমরা তোমাদের দিয়েছি, যে সেই ওএমআর শীটটা কিভাবে পূরণ করতে হয় যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু জানো। তাহলে ওই ওএমআর গুলো যেভাবে তোমরা পূরণ করেছো ওইভাবে পূরণ করতে হবে। তোমাদের 15 মিনিট আগে খাতা দিয়ে দিবে, পরীক্ষা হলে যাইতে হবে আধা ঘন্টা আগে। আমাদের ছাত্র বাড়ি কি আধা ঘন্টা আগে যায় সবাই সিট খুঁজে, আমার সিট কোথায়, আমার বন্ধুর সিট কোথায়, তার সিট কোথায়, এইভাবে ঘুরতে ঘুরতে তার সময় নষ্ট হয়ে যায়। তুমি তোমার বেঞ্চে যায় আধা ঘন্টা আগে যায় বসে চুপচাপ বসে থাকবা, মাথাটাকে ফ্রেশ রাখবা। আর তো হইহুল্লা করে তোমার মাথার মাইন্ডসেটটা কিন্তু অন্যদিকে চলে যাবে। তোমার 15 মিনিট আগে তোমাকে খাতা দিবে, খাতা দেওয়ার পর তুমি ওএমআর শীটটা পূরণ করবা। ওএমআর শীটের মধ্যে যেভাবে আছে তুমি সেভাবে বল পেন কলম দিয়া, জেল পেন না, বল পেন কলম দিয়ে তোমরা উপরে লেখবা, নিচে বৃত্ত ঘর করবা যেন ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তোমরা কক্ষ পরিদর্শক যিনি থাকবে সেই স্যারকে বলবা, উনি তোমাকে সংশোধন করে দিবে। খাতার মধ্যে তুমি যাই লেখো না কেন ওএমআর শীটটা যেন নষ্ট না হয়, ওএমআর শীট যেন বাড়তি কোনো স্পট না পড়ে সেদিকে খেয়াল রাখবা। তোমার দেখা যাবে যে তোমার 30টা এমসিকিউ আছে কিংবা 25টা এমসিকিউ আছে, তুমি দাগাইতেছো, তুমি প্রথমটা পারো না, দ্বিতীয়টা পারো না, তখন তুমি জিজ্ঞাসা করো তার সামনে জনকে, এই প্রথমে 1 নাম্বারটা কি। এটা কখনো করবা না। তোমরা কি করবা, তোমার 25টা এমসিকিউ এর মধ্যে তোমার মনে করো তুমি 10টা পারো, তুমি 10টা আগে বৃত্ত ভরাট করে ফেলবা। এর মানে কি তুমি পাস করে ফেলছো, কারণ 30 এর মধ্যে 10 এ পাস, মানে তোমার ক্ষমতা তুমি পাস করে ফেলছো। এখন আর 10টা পারো না কিংবা 15টা পারো না, তুমি 10টা দাগানোর পরে তুমি অন্য জনের কাছে সুযোগ পাইলে জানার চেষ্টা করবা। কিন্তু প্রথমটাই তুমি জিজ্ঞাসা করলে 1 কি 2 কি, এখন এই কথা গোলমাল দেখা তোমার দরজার সামনে মেডিসিন এসে তোমার খাতাটা নিয়ে গেছে, এর মানে তুমি ফেল করে গেছো। 2-1টা তো আনকমন আসতেই পারে, তাই না? এরকম ভাবে রিটেনের মধ্যেও তোমাদের যদি 7টা প্রশ্ন থাকে, হয়তো তুমি 5টা পারো, সেই 5টা আনসার করে ফেলবা। ক পারলা না, খ পারলা না, ফাঁকা রাখলা। তোমরা কিন্তু অনেক সময় করো কি, স্কুলে পরীক্ষা আমরা দেখছি 1-এর ক লেখছে 1 পৃষ্ঠা, 1-এর খ লেখছে 3 পৃষ্ঠা পরে, ওই নাম্বারগুলো তোমার কাটা যাবে। কিন্তু একটা প্রশ্নের উত্তর একই সাথে লিখতে হবে, ক খ গ ঘ একসাথে লিখতে হবে। যদি ক না পারো ফাঁকা জায়গা রাখা দিবা, খ না পারলেও ফাঁকা রাখা পরে ক হতে চলে যাবে। তোমাদের যদি রিটেনের যদি সময় থাকে 2.5 ঘন্টা, তোমরা অন্তত 2 ঘন্টা নিজের ক্ষমতা লেখার চেষ্টা করবা। তোমার ফুল আনসার করে আসতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তুমি অর্ধেক আনসার করে চলে আসবে, এরকম করা যাবে না। তুমি যদি 5টা প্রশ্ন পারো, 5টা আগে লিখে ফেলবা, আর 2টা পারলো না, সেই 2টা তুমি বিপক্ষে কোনোভাবে একটু নিজের বুদ্ধি খাটায় ওই 2টা আনসার করার চেষ্টা করো, যেন ফুল মার্কসটা চলে আসে। তো তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবা, পরীক্ষা শেষ করে বাড়িতে চলে আসবা। এই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত, একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা নিরাপদে থাকবা। সাঁতার কাটা, মোটরসাইকেল চালানো, বাইরে দৌড়াদৌড়ি করা, গাছে ওঠা, এগুলো করবা না। অনেক সময় দেখা যায় পরীক্ষা চলাকালীন একটা ছোটখাটো দুর্ঘটনায় তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, পরীক্ষা দিতে পারে না, তাহলে 1 বছর তোমার পিছনে চলে যাবে। তোমার অসুস্থতার জন্য কিন্তু পরীক্ষা দিতে দিবে না, পরের বছর চলে যাবে। এই জন্য তোমরা খুব নিরাপদে থাকবা, যেন কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজে তোমরা জড়াবা না। এটা তোমরা ছেলেরা মোটরসাইকেল চালায়, এগুলো কখনো করবা না। এখন এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল সংক্রান্ত আমরা স্কুল থেকে তোমাদের দিক নির্দেশনা দিব। এখন তোমাদের পরীক্ষার পরেও কিন্তু কিছু কার্যক্রম আছে। পরীক্ষা শেষ হলে তোমরা কি করবে, রেজাল্ট হইতে তো 60 দিন, 2 মাস। এই 2 মাস তোমরা কি করবে, তোমরা তোমাদের সবচেয়ে বড় লক্ষ্য থাকবে একটা ভালো মানুষ হওয়া। সবাই যে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন কিছু না, কেউ ব্যবসায়ী হবে, কেউ কৃষিজীবী হবে, যে যেটাই হোক, আমাদের লক্ষ্য থাকবে একটা ভালো মানুষ হওয়া। তুমি যদি ভালো মানুষ হও তাহলে তুমি সফল। আর শুধু বড় চাকরি হলেই কিন্তু সে সফল না, যদি ভালো মানুষ হতে না পারে। তা তোমাকে ভালো মানুষ হওয়ার জন্য তোমার সময়ের মূল্য নিতে হবে। তোমরা পরীক্ষা যেদিন শেষ হবে, যারা ভালো রেজাল্টের চিন্তা করো কিংবা ভালো কলেজে ভর্তি হওয়ার চিন্তা করো, তাদেরকে পরীক্ষার পর দিন থেকে ইন্টারমিডিয়েট পড়া শুরু করতে হবে। কারণ তোমরা যখন যাই দেখবা, মামি শিক্ষা দেখবা, ওরা তো ভর্তি হওয়ার সময় তারা ফার্স্ট পেপার শেষ করে ফেলছে, তখন তোমরা তাদের সঙ্গে পেরে উঠবা না। তাদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য তোমাদের পরীক্ষা পড়া শুরু করতে হবে। তাহলে যারা আগ্রহী, তাহলে পরীক্ষার পর দিন থেকে কি শুরু করবা, তোমরা যারা সায়েন্সে পড়বা, সায়েন্সের প্রাইভেট গ্রুপ, আইসিটি আছে, ইংরেজি আছে, এগুলো শুরু করবা। পাশাপাশি তোমরা কম্পিউটার প্রশিক্ষণ আছে, এগুলো আমাদের বাস্তব জীবনে দরকার। সময়টা তোমরা কাজে লাগাও, বাইরে তোমরা সময় নষ্ট করো না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
তাহলে সেই সময়টা তুমি লেখাপড়ায় কাটাও, তুমি কম্পিউটার প্রশিক্ষণ করলা, এগুলো যদি শিখো আর সময়টা কেটে যাবে। পাশাপাশি তাহলে তোমরা সবাই চলে যাবা 40 দিনের জন্য জামাতে চলে যাবে। ছেলেরা, মেয়েরা তো যেতে পারবেন না। তাহলে ছেলেরা তোমরা 40 দিনের জন্য চিল্লায় চলে যাবা, সেখান থেকে তোমরা নামাজ শিক্ষা এবং অনেক তোমরা কিছু শিখতে পারবা। এই 40 দিনে তোমরা নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবা। এই জন্য তোমরা ইচ্ছা করে নিয়ত করে ফেলো যে তোমরা কে কে সেখানে যাবা, সেটা তোমরা করো। আমি সেখানে যাওয়ার জন্য তোমাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা এবং গেলেও তোমাদের খোঁজ খবর আমি রাখবো। তোমরা টিম করে ফেলবা 15 জন 20 জন জামাতে যাওয়ার জন্য, ঠিক আছে? আর তোমরা জানো যে আমরা তোমাদের থেকে আমরা এইচএসসি বা কলেজ শাখা চালু করতেছি। তো তোমাদের কলেজ শাখা আমাদের চালু হবে তোমাদের মাধ্যমে। তোমরা যেহেতু আমাদের স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের কাছে প্রত্যাশা করতে পারি তোমরা আমাদের ওখানে থাকো। তোমরা এখানে থেকেছ, তোমরা দেখেছ আমরা তোমাদেরকে কতটুকু আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। শুধু স্কুলের মধ্যে না, ওই বাইপাসে ঘুরতে দেখবো আমরা ধরে নিয়ে আসছি। অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু এটা করবে না। আমরা এটা তোমাদের কিসের জন্য করছি? তোমাদের ভালোর জন্য, নাকি বলো? আমরা কিন্তু তোমাদের ভালো চাই, যেন তোমরা ভালো হও। কারণ তোমাদের এই বয়সটা হলো বয়সন্ধিকালের মধ্যে তোমাদের এই সময় বুদ্ধিমত্তাটা কাজ করে না। এটা তোমাদের বয়সের দোষ, তোমাদের দোষ না। তাহলে বয়সের কারণে তোমরা এই বিভিন্ন বিপদগামী হয়ে যাও। তাহলে তোমরা যেন এই ইন্টারমিডিয়েট কোর্সটা পর্যন্ত তোমরা এখান থেকে ভালো একটা পর্যায়ে যেতে পারো। তোমরা ইন্টারমিডিয়েট পাস করলে তো তখন তোমরা নিজেরা বুঝো, ভালোটা ভালো বুঝবা, মন্দটা মন্দ বুঝবা। তখন কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হবে না। তোমাদের এই যে ক্রিটিক্যাল সময়টা, ইন্টারমিডিয়েট সময়, এই সময়টা তোমরা আমাদের কাছে থাকো, আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো ফলাফলের জন্য। আমাদের ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা ভর্তি করব সর্বোচ্চ 50 জন। আমরা কিন্তু 200-400 ভর্তি করব না। কিন্তু অন্যান্য কলেজগুলোতে 300-400 জন ভর্তি করে। এক একটা সেকশনে 200-250 জন স্টুডেন্ট থাকে। 200-250 স্টুডেন্টের মাঝে ক্লাস কিন্তু কোয়ালিটি সম্পন্ন হয় না। সামনের জন ক্লাস শুনে পিছের জন মোবাইল চালায়, এরকম হয়, অনেক কলেজে হয়ে থাকে। কিন্তু আমাদের যখন 40-50 জন স্টুডেন্ট থাকবে, তখন কিন্তু এটা হওয়ার সুযোগ নেই। এবং আমরা ভালো মানের শিক্ষক এখানে আমরা নিযুক্ত করব ইনশাআল্লাহ। তোমরা এখানে ভর্তি হইলে তোমাদের যে সুযোগ সুবিধা হবে, তোমাদের রেজাল্ট হওয়ার পর তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে আসবে, আমাদের কাছে সরাসরি ভর্তি হবে। অনলাইনে আবেদন করতে যে টাকা লাগে, আবার চান্স পাইলে যে কনফার্মেশন করতে হয় সেটার জন্য যে টাকা লাগে, আমরা সেটা সম্পূর্ণ তোমাদের ফ্রি করে দিচ্ছি। এটা প্রথম বছরের জন্য। এবং তোমাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা, লেখাপড়া যেন সর্বোচ্চ লেখাপড়া এবং সর্বোচ্চ ফলাফল হয়, সেই চেষ্টাটা আমরা করব। এবং আমি চাই যে আমার যদি 40-50 জন স্টুডেন্ট থাকে, এই 40-50 জন স্টুডেন্ট যেন পরবর্তী বছর আমার প্রতিষ্ঠানে সুনাম বই নিয়ে আসে। সেই ফলাফলের জন্য যা করার দরকার আমি করার চেষ্টা করব। তো আমি তোমাদের কাছে সহযোগিতা চাই। তোমরা এই প্রতিষ্ঠানটাকে কলেজ পর্যন্ত উত্তীর্ণ করবে, এটা আমার প্রত্যাশা। আমাদের যারা বিভিন্ন শিক্ষক স্যারেরা যারা কথা বলেছে, স্যারদের কথাগুলো মেনে চলবা। পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা মনে করলে কিন্তু তোমাদের যে স্কুলের নামে রেজিস্ট্রেশনটা করাইছে সেই স্কুলের স্যারের চিনা একটা সুবিধা হলো তোমার বিপদে সে তোমাকে সহযোগিতা করবে। বুঝতে পারছো তো? পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের কাছে এসে বলতে পারবা যে আজকে পরীক্ষা এই সমস্যাটা হয়েছে। আমরা পরবর্তীতে স্যারদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। কোনো ক্রমে কোনো স্যারের সঙ্গে কখনোই বেয়াদবি করা যাবে না, এটা খেয়াল রাখবা। আমাদের পরীক্ষা যিনি থাকে, পরীক্ষা নিয়ে যেখানে নিবে, স্যার যাই কিছু বলুক না কেন তোমরা বেয়াদবি করবা না। তোমরা কখনো কোনো স্যারের সঙ্গে কোনো কটু আচরণ বা কোনো কটু কথা বলবা না, এটা খেয়াল রাখবা। তোমরা খুব ভদ্রতার সঙ্গে সাবলীল ভাবে কোনো ভয়ভীতি না নিয়ে নিঃসংকোচে তোমরা পরীক্ষা দিবে। তোমাদের আমরা প্রত্যেকেই দোয়া করি যেন তোমরা ভালো হও। আর তোমরা যেন কখনো উচ্ছৃঙ্খলাপনা, যেমন যে অনেকে র্যাপ ডে করে, এটা কিন্তু আমি কখনোই পছন্দ করি না। এটা কিন্তু একটা পাশ্চাত্য একটা অপসংস্কৃতি, যেটা বিকৃত মানসিকতার একটা উদাহরণ। যে আমি আজকে বিদায় নিয়ে যাবো, আজকে নাচ গান করবো কেন, আজকে আমার মনে মধ্যে একটা কষ্টের দিন। মুখ উজ্জ্বল করো, আমাদের মুখ উজ্জ্বল করো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।